পশ্চিমবঙ্গের মানচিত্র কি চিরতরে বদলে গেল? যে মমতা ব্যানার্জিকে ভাবা হতো অপরাজেয়, ২০২৬-এর নির্বাচনে সেই দিদির সাম্রাজ্য তাসের ঘরের মতোই ভেঙে পড়ল। প্রশ্ন হলো কেন? ভারতের ইতিহাসে এই প্রথম কলকাতার রাইটার্স বিল্ডিং দখল করতে যাচ্ছে নরেন্দ্র মোদীর দল বিজেপি। ২৯৪টি আসনের মধ্যে ২০৭টিরও বেশি আসনে জয়। এ যেন এক অবিশ্বাস্য রাজনৈতিক সুনামি। কিন্তু এই জয়ের ঢেউ কি শুধু গঙ্গা পাড়েই থেমে থাকবে? না, এই পরিবর্তন সরাসরি প্রভাব পড়বে আমাদের বাংলাদেশেও। সীমান্ত হত্যা, তিস্তার পানি বণ্টন থেকে শুরু করে সাম্প্রদায়িক পরিস্থিতি, এই সব কিছু এখন এক নতুন সমীকরণের সামনে দাঁড়িয়ে। প্রিয় দর্শক, আজ আমরা বিশ্লেষণ করব মমতা ব্যানার্জির এই নজিরবিহীন পরাজয়ের নেপথ্যের কারণ এবং বাংলাদেশের জন্য এর পরিণাম কী হতে যাচ্ছে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। ভারতের ইতিহাসে এই প্রথম পশ্চিমবঙ্গের মতো একটি গুরুত্বপূর্ণ রাজ্যে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যাচ্ছে নরেন্দ্র মোদীর দল বিজেপি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বড় ব্যবধানে হারিয়ে বিজেপি এক ঐতিহাসিক জয় পেয়েছে। ২৯৪ আসনের বিধানসভায় বিজেপি জিতেছে ২০০-র বেশি আসনে। অন্যদিকে তৃণমূল নেমে গেছে ৮০-র ঘরে। সবচাইতে বড় ধাক্কা, মমতা ব্যানার্জি নিজেই নিজের আসনে পরাজিত হয়েছেন। এই ফলাফল শুধু রাজনৈতিক পরাজয় না, এটা একটা মানসিক পতনও। কারণ কয়েক বছর আগে ভারতের জাতীয় রাজনীতিতে মমতা ব্যানার্জি ছিলেন বিজেপির বিরুদ্ধে সবচাইতে শক্তিশালী মুখগুলোর একজন। কিন্তু আজ পরিস্থিতি পুরোটাই উল্টে গেছে। তবে এই জয় হঠাৎ করে আসেনি, এর ভিত্তি তৈরি হচ্ছিল অনেক আগে থেকেই। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে বড় অগ্রগতি দেখিয়েছিল। ৪২টি লোকসভা আসনের মধ্যে তারা ১৮টি আসন পেয়েছিল, ভোট পায় প্রায় ৪০%। এরপর ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও যদিও তারা সরকার গঠন করতে পারেনি, কিন্তু ভোটের ব্যবধান ভয়ঙ্করভাবে কমিয়ে আনে তারা। এতে পরিষ্কার হয়ে যায় যে বিজেপি পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি অঞ্চলে শক্ত ভিত তৈরি করে ফেলে। আর গেল ৫ বছরে তারা সেই ভিত্তিটাকেই আরও শক্তিশালী করেছে। এখন প্রশ্ন হচ্ছে, মমতা ব্যানার্জি হারলেন আসলে কেন? এর অনেকগুলো কারণ আছে, তার মধ্যে কয়েকটা কারণ আলোচনা করব। প্রথমত, অন্যতম কারণ হলো ১৫ বছরের ক্ষমতা এবং জন অসন্তোষ। ২০১১ সালে বামফ্রন্টকে সরিয়ে পরিবর্তনের প্রতীক হিসেবে ক্ষমতা এসেছিলেন মমতা। মানুষ ভেবেছিল নতুন এক পশ্চিমবঙ্গ তৈরি হবে। কিন্তু ২০২৬ সালে সে অনেকেই মনে করছে সেই পরিবর্তন আর ফল দিচ্ছে না। দুর্নীতি, সিন্ডিকেট সংস্কৃতি, দলীয় প্রভাব, স্থানীয় নেতাদের দখলদারিত্ব, এসব অভিযোগ ধীরে ধীরে তৃণমূলের ইমেজ নষ্ট করেছে। একসময় মমতাকে সাধারণ মানুষের নেত্রী মনে করা হলেও এখন অনেকেই তাকে ক্ষমতার অংশ হিসেবেই দেখতে শুরু করেছে। দ্বিতীয় কারণটি হলো অর্থনীতি এবং বেকারত্ব। পশ্চিমবঙ্গের সবচাইতে বড় সংকটগুলোর অন্যতম একটি হচ্ছে অর্থনৈতিক স্থবিরতা। একসময় শিল্প ও বাণিজ্যে এগিয়ে থাকা এই রাজ্য এখন ভারতের অনেক রাজ্যের তুলনায় পিছিয়ে পড়েছে। বড় বিনিয়োগ কমেছে, নতুন শিল্প কম এসেছে, কর্মসংস্থানও কম তৈরি হয়েছে। ২০০৮ সালে রতন টাটার টাটা ন্যানো প্রকল্প নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেটাকে অনেকেই পশ্চিমবঙ্গের শিল্প খাতের মোড় ঘুরিয়ে দেওয়ার ঘটনা হিসেবে দেখেন। সিঙ্গুর আন্দোলনের পর টাটা গ্রুপ পশ্চিমবঙ্গ থেকে সরে যায়। এরপর থেকে বড় শিল্প গোষ্ঠীগুলোর মধ্যেও এক ধরনের অনাস্থা তৈরি হয়। ফলাফল কি? তরুণদের বড় অংশ কাজের জন্য অন্য রাজ্যে চলে গেছে, বেকারত্ব বেড়েছে, অর্থনৈতিক হতাশাও তৈরি হয়েছে সেখানে। বিজেপি ঠিক এই জায়গাটাতেই আঘাত করেছে। তারা বলছে গুজরাট বা মহারাষ্ট্রের মতো পশ্চিমবঙ্গেও বড় শিল্প আনা হবে, অবকাঠামো উন্নয়ন করা হবে, কেন্দ্রীয় প্রকল্প বাড়ানো হবে। মানুষের একটা অংশ সেই প্রতিশ্রুতিতেই ভরসা করেছে। এছাড়া পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় প্রভাব ফেলেছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের সেই আলোচিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনাটি। এক নারী চিকিৎসকের মৃত্যুর পর পুরো পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে ওঠে। সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। অনেকে অভিযোগ করে
ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। এই ঘটনার পর নারী নিরাপত্তা নিয়ে মানুষের ক্ষোভ বিস্ফোরিত হয়, আর বিজেপি এটাকে ব্যবস্থার ব্যর্থতা হিসেবেই প্রচার করে, রাজনৈতিকভাবে কাজে লাগায়। হিন্দুত্ববাদী রাজনীতিও মমতার হারের গুরুত্বপূর্ণ আরও একটা কারণ। পুরো ভারত জুড়ে বিজেপির রাজনীতির মূল ভিত্তি হচ্ছে হিন্দুত্ববাদ। তাদের প্রচারণা এমনভাবে তৈরি করা হয় যাতে হিন্দু ভোটাররা মনে করে তাদের ধর্ম, সংস্কৃতি ও অধিকার হুমকির মুখে। পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধর্মীয় সহাবস্থানের জায়গা হিসেবেই পরিচিত ছিল, কিন্তু গেল কয়েক বছরে সেখানে হিন্দু মুসলিম মেরুকরণ অনেক বেড়েছে। বিজেপি বারবার অভিযোগ করেছে তৃণমূল মুসলিম তোষণ করছে। সিএএ, এনআরসি, অনুপ্রবেশ, এই ইস্যুগুলোকে সামনে এনে তারা সীমান্তবর্তী এলাকায় বড় ভোট ব্যাংক তৈরি করেছে। বিশেষ করে বাংলাদেশ প্রসঙ্গকে ব্যবহার করা হচ্ছে ব্যাপকভাবে। বারবার বলা হয়েছে বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রবেশ হচ্ছে, যা নাকি পশ্চিমবঙ্গের জনসংখ্যার ভারসাম্য বদলে দিচ্ছে। এই প্রচারণা হিন্দু ভোটকে একত্রিত করেছে। প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গে ক্ষমতার এই পট পরিবর্তনের পর সবচেয়ে বড় প্রশ্নটি হলো, বিজেপি ক্ষমতা আসার পর এই পশ্চিমবঙ্গে কি পরিবর্তন আসতে পারে? মমতার বিদায়ের কিছু ইতিবাচক দিকও আছে। কেন্দ্র ও রাজ্য একই দলের সরকার থাকলে বড় প্রকল্প বাস্তবায়ন খুব সহজ হয়। মেট্রো, বন্দর, হাইওয়ে, শিল্পাঞ্চল, এসব প্রকল্প দ্রুত এগোতে পারে এই অঞ্চলে। এছাড়া কেন্দ্রীয় শিক্ষা ও স্বাস্থ্যনীতির সাথে সমন্বয় বাড়বে, অবকাঠামো উন্নয়নেও গতি আসতে পারে। কিন্তু উদ্বেগের জায়গাও অনেক বড়। মুসলিমদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার বিষয়টি নিয়ে এবার একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা প্রায় 30%। তারা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বিজেপির উত্থানের পর মুসলিমদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা বেড়েছে। কারণ বিজেপির রাজনীতির বড় অংশই দাঁড়িয়ে আছে মুসলিম বিরোধী বক্তব্যের উপর। সিএএ, এনআরসি, এই ইস্যুগুলো আবার সামনে আসতে পারে। নাগরিকত্ব যাচাইয়ের নামে অনেক মুসলিমকে চাপে ফেলা হতে পারে। মাদ্রাসা শিক্ষা, সংখ্যালঘু স্কিম, এসব জায়গায় কাটছাট হতে পারে। মুসলিম অধ্যুষিত এলাকায় নজরদারি বাড়তে পারে। সাম্প্রদায়িক উত্তেজনাও বাড়ার আশঙ্কা আছে। এর মধ্যে কিছু এলাকায় হামলা, ভাঙচুর, উত্তেজনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গে ক্ষমতার এই পরিবর্তনের কারণে বাংলাদেশে কী ধরনের প্রভাব তৈরি হতে পারে? বাংলাদেশের জন্য এই পরিবর্তনের দুইটা দিক আছে, সুযোগ এবং ঝুঁকি। ইতিবাচক দিক হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পানি বন্টন চুক্তি। তিস্তা ও গঙ্গা, এই দুই নদীর প্রশ্নে পশ্চিমবঙ্গের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে কেন্দ্র ও রাজ্যে ভিন্ন দল থাকায় দিল্লি চাইলেও কলকাতা বাধা দিত। 2011 সালে তিস্তা চুক্তি প্রায় চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে এসে আটকে যায় মমতা ব্যানার্জির আপত্তির কারণে। এখন কেন্দ্র ও রাজ্যে একই দল থাকায় তাত্ত্বিকভাবে নতুন সমঝোতার সুযোগ তৈরি হতে পারে। ফারাক্কা ও গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ নিয়েও সামনে নতুন আলোচনা হবে। সেখানে পশ্চিমবঙ্গ থেকে রাজনৈতিক বাধা আসতে পারে। সীমান্ত বাণিজ্য, ট্রানজিট ও অবকাঠামো সংযোগের ক্ষেত্রেও সমন্বয় সহজ হতে পারে, কিন্তু ঝুঁকিও কম নয়। সবচাইতে বড় ঝুঁকি হচ্ছে সীমান্ত রাজনীতি। বিজেপি দীর্ঘদিন ধরে বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুকে রাজনৈতিক অস্ত্র হিসেবেই ব্যবহার করে আসছে। তাই সীমান্তে কড়াকড়ি বাড়তে পারে। পোশইন, বিএসএফের গুলি, সীমান্ত উত্তেজনা, এসব বাড়ার আশঙ্কা রয়েছে এখন থেকে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাংলাদেশ বিরোধী বক্তব্য বাড়তে পারে। হিন্দু ভোট একত্রিত রাখতে বাংলাদেশকে হুমকি হিসেবেই উপস্থাপন করা হতে পারে। আর যদি পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক উত্তেজনা বেড়ে যায়, তার আবেগীয় প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। কারণ দুই বাংলার মানুষের সাংস্কৃতিক ও আবেগীয় সম্পর্ক এখনও অনেক গভীরে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের এই নির্বাচন শুধু একটি রাজ্যের ক্ষমতার পট পরিবর্তনের ঘটনা ঘটবে না, এটা দক্ষিণ এশিয়ার রাজনীতি, ধর্মীয় মেরুকরণ ও বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন এক অধ্যায়ের সূচনা মাত্র। মমতা ব্যানার্জির পতন দেখিয়ে দিল দীর্ঘদিনের জনপ্রিয়তাও টিকে থাকে না। যদি অর্থনীতি দুর্বল হয়, জন অসন্তোষ বাড়ে এবং পরিচয় ভিত্তিক রাজনীতি শক্তিশালী হয়ে ওঠে। আর বিজেপির এই উত্থান দেখিয়ে দিল ভারতের রাজনীতিতে হিন্দুত্ববাদ
এখন শুধু উত্তর ভারতেই সীমাবদ্ধ নেই, সেটা ধীরে ধীরে পূর্ব ভারতেও শক্ত ঘাঁটি তৈরি করছে। এখন দেখার বিষয় হলো এই পরিবর্তন পশ্চিমবঙ্গকে উন্নয়নের পথে নিয়ে যায় নাকি আরও বেশি ধর্মীয় বিভাজন ও অস্থিরতার দিকে ঠেলে দেয়। প্রিয় দর্শক, আপনার ভাবনা কি? নিশ্চয়ই মন্তব্য করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী বিশ্লেষণে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।